দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা কথা বলবো ভোটের মাঠে জেন জি প্রভাব নিয়ে বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন দুজন জেন জি সদস্য। একজন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি সদস্য হিসেবে ছিলেন সাদিক আল আরমান। আমার সঙ্গে আছেন আমাদের এখন টেলিভিশনের সর্বকনিষ্ঠ সদস্য বার্তাকক্ষ সম্পাদক আফনান অপসর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তবে ভোটারদের যে পরিসংখ্যান সেটি আমরা একটু দেখে নিতে চাই। বয়স ভিত্তিক যে ভোটারদের পরিসংখ্যান আমরা দেখতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব মিলিয়ে 12,76,95,183 জন ভোটার। এ পর্যায়ে আমরা দেখব বয়স ভিত্তিক ভোটারের যেই পরিসংখ্যান সেটি একটু আমরা দেখতে চাই। বয়স ভিত্তিক ভোটারদের যে পরিসংখ্যান, আমি আমার কারিগরি টিমকে একটু বলবো যে বয়স ভিত্তিক ভোটারদের পরিসংখ্যানটা একটু দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন যে আগামী নির্বাচন আছে সেখানে 18 থেকে 21 বছরের মধ্যে মোট ভোটার সংখ্যা 85,32,000, এর মধ্যে 47,97,000 পুরুষ ভোটার, 37,34,000 নারী ভোটার। 22 থেকে 25 বছর বয়সী ভোটার 1,20,00,000, এর মধ্যে পুরুষ ভোটার 65,27,000, নারী ভোটার 54,35,000। 25 থেকে 29 বছর বয়সী ভোটার 1,22,00,000, এর মধ্যে পুরুষ ভোটার 62,38,000 এবং নারী ভোটার 59,28,000। 30 থেকে 33 বছর বয়সী ভোটার 1,07,00,000, এর মধ্যে পুরুষ ভোটার 53,59,000 এবং নারী ভোটার 53,27,000। 34 থেকে 37 বছর বয়সী ভোটার 1,23,00,000, এর মধ্যে পুরুষ ভোটার 59,74,000 আর নারী ভোটার 63,33,000। এ পর্যায়ে আমরা দেখব 37 বছর পর্যন্ত মোট ভোটার সংখ্যা কত, অর্থাৎ 18 থেকে 37 বছর বয়সী ভোটারের সংখ্যা 5,56,00,000, এর মধ্যে পুরুষ ভোটার 2,89,00,000 এবং নারী ভোটার 2,67,00,000। আর জেনজি আমরা যাদেরকে বলছি সেই জেনজি ভোটারদের সংখ্যা কত, আমরা দেখছি যে 29 বছর বয়সের নিচে জেনজি ভোটার সংখ্যা 3,27,32,000, এর মধ্যে পুরুষ ভোটার 1,75,62,000 এবং নারী ভোটার 1,50,97,000। আমরা দেখছিলাম ভোটারদের পরিসংখ্যান, করবো আলোচনা। দেখছেন ভোটের ট্রেন। আমরা দেখছিলাম ভোটারদের পরিসংখ্যান, অর্থাৎ আমরা দেখলাম যে 13.5 কোটি ভোটারের মধ্যে 3,3.5 কোটির মতো ভোটার জেনজি ভোটার, অর্থাৎ মোট ভোটারের 1/4 ভোটারই কিন্তু জেনজি ভোটার। এই জেনজি ভোটার নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমি একটু আমার সহকর্মী আফনান অপসর আপনার কাছে যেতে চাই। আসলে এই যে জেনজি নিয়ে আমরা এত কথা বলছি, জেনজি যাদেরকে আমরা বলি তাদের আসলে বৈশিষ্ট্যটা কি? আমার কাছে প্রথমেই মনে হয় জেন জি এই পুরো জেনারেশনটার একটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নিজের অধিকারের ব্যাপারে প্রচণ্ড পরিমাণে সচেতন। শুধু যে সচেতন তারা না, তারা সম্পূর্ণভাবে জেনে বিষয়টা সম্পর্কে সচেতন এবং তারা প্রযুক্তিগতভাবে প্রচণ্ড আপডেটেড এবং সচেতন। তারা বিশ্বের যে চলমান পরিস্থিতি, বিশ্বের যে উন্নতি অবনতি, আমরা যে ধরনের কথাই বলি না কেন, বিশ্ব সম্পর্কে তারা সচেতন এবং সর্বোপরি তারা নিজের দেশকে নিয়ে তাদের যেমন আগ্রহ রয়েছে নিজের দেশের প্রতিটি ক্ষেত্রকে নিয়ে, তেমন তারা নিজের দেশের প্রতিটি ক্ষেত্রকে নিয়ে এখন তারা কাজ করতে চাচ্ছে। মূলত তারা নিজের অধিকারের প্রতি, নিজের দেশের অধিকারের প্রতি এবং মূলত এই যে মানব কল্যাণ যেটাকে বলা হয়, যে তারা মানব কল্যাণে কাজ করে যেতে চায়, এই প্রবণতাটা তাদের মধ্যে দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সাদিক আলমান, আপনি একজন জেনজি সদস্য হিসাবে বাংলাদেশের যে সংস্কার কমিশনগুলো, প্রথমে যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে একটি সংস্কার কমিশনে আপনি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। আপনি যেহেতু নির্বাচন ব্যবস্থা নিয়ে কাজ করেছেন বেশ কয়েকদিন, আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, এই যে 3.5 কোটি জেনজি ভোটার, এটি আগামী নির্বাচনের মাঠকে কি ধরনের প্রভাবিত করতে পারে? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা আছেন সবাইকে। আমরা 2001 সালে যদি মোটামুটি একটা ফেয়ার ইলেকশন বিচার করি, 2008 সালের যে ইলেকশনটা অনুষ্ঠিত হয়েছে এটা একটা মেকানিজমের খুব সুন্দর বহিঃপ্রকাশ। এটাকে সুষ্ঠু ইলেকশন ভাবার কোনো কারণ নাই। তো সেখান থেকে যদি আমরা চিন্তা করি 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত একটা ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হয় নাই। তো এই যে 25 বছর সময়, এর ভিতরে বিশাল একটা সংখ্যক মানুষ যারা নতুন ভোটার হয়েছে। তো আগামী নির্বাচনে এই 25 বছরে যারা ভোটার হয়েছে এদের সংখ্যা 5 কোটির বেশি টোটাল। তো এই 5 কোটি নতুন ভোটার তারা আগামী নির্বাচনে ঠিক করবে যে কারা সরকার গঠন করবে এবং পুরনো যে ভোট ব্যাংক, পুরনো যে স্বভাব বা যারা পুরনো
জেনারেশন যারা আছে তাদের মাধ্যমে আগামী নির্বাচনে সরকার গঠনের সম্ভাবনা কোনোভাবেই নেই। কারণ এই নতুন 5 কোটির বেশি যারা ভোটার হয়েছে তাদের মাধ্যমে, তাদের ভোটের মাধ্যমে, তাদের চিন্তার মাধ্যমে আগামীতে যারা সংসদে যেতে চায় তাদের হেল্প ছাড়া অসম্ভব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগামীতে সরকার গঠন করার জন্য জেন জি সহ নতুন যারা ভোটার আছে তাদের ইফেক্টিভিটি অনেক অনেক বেশি হবে, এবং আমি মনে করি যে ভোটের যে গতিপথ এটা তারাই পরিবর্তিত করবে। জি, অপসরা, আপনি যেমন বলছিলেন যে জেনজিদের কী ধরনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য জেনজি যারা আছে তারা আসলে এখন তো একটা দেশের ভোট ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যখন তারা ভোটার তখন তারা আসলে কী ধরনের সরকার চায় বা রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাদের ভাবনাটা কী? আমার কাছে প্রথমেই মনে হয়, আমরা যদি দেখি আমরা 24-এর আন্দোলনটা ঠিক কেন করেছি, আমাদের বাক স্বাধীনতা, আমাদের চিন্তা স্বাধীনতা, আমাদের নিরাপত্তা, এগুলো নিশ্চিতের জন্য। এবং আমাদের উপরে কেউ দমন করবে বা কোনো রকম অন্যায় আমাদের সামনে হয়ে যাবে এবং আমরা সেটা মুখ বুজে সহ্য করব বা আমাদেরকে সহ্য করানো হবে, এরকম কোনো লিডারশিপ বা এরকম কোনো দল আমরা অবশ্যই চাই না। আমরা চাই না আমাদের উপর কেউ বসিজম করুক। আমরা চাই এমন একটা লিডারশিপ যেটা আমাদেরকে লিড করবে একটা সুন্দর, সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত একটা দেশ গড়ার জন্য, যেখানে অবশ্যই আমাদের নিরাপত্তা থাকবে, যেখানে অবশ্যই বেকারত্বের সমস্যা দূর হবে, যেখানে আমরা তরুণ সমাজরা অ্যাকচুয়ালি নিরাপত্তার সাথে নিজেদের চিন্তা ভাবনাগুলো, নিজেদের কথাগুলো বলতে পারবো এবং নিজেদের কাজগুলো করতে পারবো। জি, সাদিক আল রহমান যেটি বলছিলেন যে এই 3.5 কোটি বা 5.5 কোটি, আমরা দেখছিলাম যে 37 বছর বয়সের নিচে 5.5 কোটি ভোটার, এবং যেটাকে আমরা জেনজি বলছি যাদের বয়স 30-এর নিচে, 29-এর নিচে, সেই সংখ্যা 3 কোটিরও বেশি। এটি আপনি বলছিলেন যে আগামী নির্বাচনে গতিপথ পাল্টে দিতে পারে। সেই গতিপথটা কোন দিকে যাবে, এটা কি কোনো ধরনের আঁচ করা যাচ্ছে? আসলে তাদের ভাবনাটা কোন দিকে ধাবিত হবে? এটা তো আমাদের কাছে একেবারে স্পষ্ট যে জেনারেশন জুমার জেনজি যারা আছে এরা স্বাধীন, এরা কারো পরাধীনতা মাইনে নেবে না, এবং তাদের উপর কেউ ডোমিনেটিং আচরণ করবে, তারপরে হচ্ছে খবরদারি করবে, কোনো সিদ্ধান্ত চাপায়া দিবে। পুরনো যেরকম পলিটিক্যাল কালচার ছিল যে একজন ভাই যাবে তার পিছে পিছে সবাই ঘুরবে, মানুষ সিদ্ধান্ত মেনে নেবে, এরকম না। বরঞ্চ যারা মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে, ফ্রিডম অফ স্পিচ নিশ্চিত করবে, তার গণতান্ত্রিক যে অধিকারগুলো সেগুলো নিশ্চিত করবে, মৌলিক অধিকারগুলো, সামাজিক সুরক্ষা, তার নিরাপত্তা, এই জিনিসগুলো যারা নিশ্চিত করবে, এবং পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, বিশেষত পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে আমরা পুরাতন সময়ে যেগুলো দেখছি, যেগুলো আমরা পত্রিকায় পড়ে জানতে পারছি, যে মানুষের মাঝে এমন একটা টেন্ডেন্সি থাকে যে টাকার মাধ্যমে মানুষ ভোট বিক্রি করে দিত। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান যে জেনারেশন এরা টাকা নিতে পারে, কিন্তু টাকা নেওয়ার পরও ঠিক পছন্দ এবং যোগ্য যে প্রার্থী হবে তাকে ভোট দেওয়ার সম্ভাবনা এটাই বেশি। এবং আমি এই জন্যই আই হোপ যে বোঝা যাচ্ছে যে ছাত্র সংসদগুলো যে ইলেকশন হলো সেখানে তারা ইতিমধ্যে একটা জিনিস প্রকাশ করছে যে আসলে কেমন প্রার্থী তারা চায়, কেমন ইশতেহার তারা চায়। যে পাওয়ার পলিটিক্স, মাসেল পাওয়ার, এই জিনিসগুলা শিক্ষার্থীরা, বিশেষত যে জেনারেশন জুমার, তারা এটা কোনোভাবেই পছন্দ করে না, এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এর একটা বিশাল বিশাল বহিঃপ্রকাশ আমাদের সামনে ইতিমধ্যে চলে আসছে। তো সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যারা জেনজির ভাষা বুঝতে পারবে তাদের জন্যই আগামীতে সরকার গঠন করা অত্যন্ত সহজ হবে, এবং যারা জেনজির ভাষা বুঝতে না পেরে সো কল ট্র্যাডিশনাল আচরণ করবে তাদের পরিণতি সরকার গঠনের জন্য কঠিন হবে, এবং আমার কাছে মনে হয় যে তাদের জন্য সরকার গঠন করা অত্যন্ত কঠিন হবে, সেটা যে কোনো দলই হোক, বিএনপি, জামাত, এনসিপি, XYZ, যে কারোর জন্যই জেনজির বিপরীতে গিয়ে যদি কোনো ইশতেহার ঘোষণা করে, কোনো অ্যাক্টিভিটিস করে, কোনো রাজনীতি করে, সেই ক্ষেত্রে তার জন্য কোনোভাবেই এই নির্বাচনী যে বৈতরণী সেটা পার হওয়া সহজ হবে না। জি, আমরা আরও আলোচনা করব এই বিষয়ে। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা কথা বলবো ভোটের মাঠে জেনজি প্রভাব নিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আলোচনা করছিলাম ভোটের মাঠে জেনজি প্রভাব নিয়ে। এই পর্বে একটু শুরুতে অপসরা আপনার কাছে আসতে চাই। অপসরা, জেনজিদের মস্তিষ্কে আসলে কি চলছে, এটা যদি একজন রাজনৈতিক দলের নেতারা বুঝতে চায়, আমরা যদি দেখি যে কিছুদিন আগে জামায়াতের আমির তিনি জেনজিদেরকে নিয়ে প্রোগ্রাম করেছেন, আবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু গতকালকে তিনি তার বৈঠকে নতুন প্রজন্মদের যেই আশা আকাঙ্ক্ষা এটার একটা বার্তা কিন্তু তিনি দিয়েছেন, অর্থাৎ তিনিও কিন্তু এই জেনজিদের ভাষা বুঝতে চান এবং জেনজিদেরকে আশ্বস্ত করতে চান।
কিন্তু আসলে তাদের সঙ্গে এই যে জেনজিদের যে জেনারেশনের যে পার্থক্য, এটা তো অনেক পার্থক্য। তারা কি চাইলে জেনজিদের মস্তিষ্কটা বুঝতে পারবে? জেনজিরা কিভাবে তারা জেনজিদেরকে চাইলে আকৃষ্ট করতে পারবে? আমরা কিন্তু আমাদের কথাগুলো মানে সুন্দর করে আমাদের পুরো দেশের সামনে উপস্থাপন করে দিয়েছি। জেনজিরা আসলে কি চায় একটা রাজনৈতিক দলের কাছ থেকে, জেনজিরা আসলে কিভাবে সেই রাজনৈতিক দলটাকে দেখতে চায়। অবশ্যই তারা চায় যে যেই রাজনৈতিক দলটা কোনো অন্যায়ের বিচার চলছে, বিচার কার্য চলছে, এটার মধ্যে জিনিসটাকে সীমাবদ্ধ করে রাখবে না। অন্যায়, দেশে অন্যায় একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। তাই অন্যায় হবে এবং সেটার যথাযথ বিচার হবে, এরকম একটা রাজনৈতিক দল যে এই বিচার কার্যটাকে নিশ্চিত করতে পারবে, সেরকম একটা সরকার। এবং আমরা যদি দেখি যে জেনজি কিন্তু এই পর্যন্ত আমাদের দেশে কোনো রকম আন্দোলনে, মানে তাদের কোনো রকম আন্দোলন বৃথা যায়নি। সেটা যদি ধরি নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেটা যদি ধরি 18 কোটা আন্দোলন, এবং সেটা যদি সবশেষ আমরা যদি দেখি 24-এর গণ আন্দোলন। এটা আমি কেন বললাম, কারণ নিরাপদ সড়ক চাই আন্দোলনে আমরা যদি দেখি যে জেনজিরা কিন্তু তখন কোনো, আপনি কোন পদে আছেন, আপনি কোথায় চাকরি করছেন, বা আপনার স্ট্যাটাসটা ঠিক কী, সেটা অনুসারে কাউকে কোনো রাস্তার নিয়মে ফেলেনি। একজন সেনাবাহিনী কর্মকর্তাও কিন্তু, যিনি হয়তো কখনোই এই পর্যন্ত তার গাড়ির কাগজটি বা তার লাইসেন্সটি কোনো ট্রাফিক পুলিশকে দেখায়নি, তিনিও কিন্তু বাধ্য হয়েছিলেন ওই জেনজির কাছে সেই তার কাগজপত্রটা দেখানোর এবং সেই রোডের সেই রুটটা মেনটেন করে চলার। 18 কোটা আন্দোলন যদি আমরা দেখি, সেটাও কিন্তু পাশ করা হয়েছিল, এবং সেটা থেকে আপনি যখন সরে দাঁড়ালেন, আবার সেই কোটার দিকে আপনি ঝুঁকে গেলেন, সেটা নিয়েই কিন্তু 24-এর আন্দোলন শুরু হলো। এবং 24-এর আন্দোলনের পর যখন আমাদের ভাইয়ের ওপরে গুলি চললো, সেটা যখন আমরা দেখতে পেলাম, আমাদের কিন্তু তখন আসলে একটা পাবলিক পরীক্ষা চলছিল, মানে এইচএসসি চলছিল, এবং তার মধ্যেও যখন আমরা সেই ধরনের জায়গাগুলো দেখতে পেলাম, সেই জায়গাগুলোতে কিন্তু জেনজি চুপ করে থাকেনি। জেনজি কিন্তু প্রতিবাদ করেছে, এবং জেনজি তার নিজের কথাগুলো বলেছে যে তারা কোনো অন্যায়, তারা কোনো অবিচার নিজের চোখের সামনে দেখে মেনে নেবে না। তারা দেশের আইন, দেশের সব রকমের নিয়মকানুন সম্পর্কে সচেতন, এবং তারা সেগুলো মেনে চলে। এবং আপনি যদি তাদের সামনে দাঁড়িয়ে সেই নিয়মগুলোকে শুধুমাত্র আপনার পদ বা মাসল পাওয়ার বা যে কোনো পাওয়ারে সেটাকে ভেঙে সেটা মানে আনএথিক্যাল কিছু করার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার পরিণতিটাও জেনজিদের সামনে ঠিক 24-এর মতোই হবে, যে তারা কিন্তু আপনার চেয়ার ধরে টান মারবে। সত্যি কথা বলতে, তারা আপনার চেয়ার ধরে টান মারবে। তাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে জেনজিদেরকে খুশি করার আসলে এখানে কিছু নেই। জেনজিরা তখনই আসলে বুঝবে যে আপনি তাদের চাওয়ার মতন একটা সরকার, যখন আপনি শুধুমাত্র বাংলাদেশের হয়ে কাজ করবেন, কারোর কাছে মানে কারোর ডিপেন্ডেন্সি হয়ে থাকবেন না বা কাউকে সাপোর্ট করবেন না। জি, ধন্যবাদ। সাদিক আল আরমান, অবসরের কথা আমরা শুনছিলাম যে 2018 সালের কোটা আন্দোলনে যখন তৎকালীন সরকার প্রধান, তিনি কিন্তু সংসদে দাঁড়িয়ে জেনজিদের আন্দোলনের মুখে কিন্তু বাধ্য হয়েছিলেন কোটা ব্যবস্থাকেই তুলে দিতে। এরপর যখন আবার এই কোটা প্রথা চালু হওয়ার ঘোষণা দেওয়া হলো, সেই সরকারই আর থাকতে পারলো না আর কি। তো এই জায়গা থেকে আমার প্রশ্ন, যে 3.5 কোটি ভোটারের কথা বলছি, আপনার কাছ থেকে আমি নির্বাচনের বিশ্লেষণগুলোই চাইবো বেশি। সেই জায়গায় এই 3.5 কোটি ভোটার কি বিভক্ত হয়ে যেতে পারে, নাকি এরা একদিকে ঝুঁকে যেতে পারে? ধন্যবাদ। 3.5 কোটি একটা বিশাল সংখ্যা। এর ভিতরে 3.5 কোটি যারা ভোটার জেনজি, এদের সবাই যে একরকমভাবে চিন্তা করে বিষয়টা কিন্তু তা না। এদের ভিতরে চিন্তার ডাইভার্সিফিকেশন আছে, কারো ধর্মভিত্তিক চিন্তা আছে, কারো সেকুলার চিন্তা আছে, কারো হয়তো বা জাতীয়তাবাদের প্রতি আগ্রহ আছে। সবার একদিকে ইন্টারেস্ট না, এটা যতটা ঠিক, পাশাপাশি এরা সবাই স্বাধীনচেতা। কারণ আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম আছে, এই প্রজন্মর সাথে নতুন যে জেনারেশন জুমার, এদের একটা প্রজন্মগত রূপান্তর বা জেনারেশনাল ট্রানজ্যাকশন হয়েছে। এটা যারা আজকে যে জামাতার আমিরের কথা বললেন, যারা তারেক রহমানের কথা বললেন, তারা বোঝার চেষ্টা করছেন যে যদি কোনোভাবে এদের সাথে আমাদের খাপ খাওয়ায় আমরা দিতে না পারি, সেক্ষেত্রে আমাদের জন্য বিপজ্জনক হবে। তো এদের যারা আছে, এদেরকে যদি কেউ ডোমিনেট না করে, এদের ইগোতে কেউ আঘাত না করে, তাহলে এরা একদিকেই ভোট দিবে। আর যদি কেউ এদের ইগোতে আঘাত করে, এদেরকে চ্যালেঞ্জ করে যে তুমি আমার সাথে লড়াই করো, পাঙ্গা নাও, সেই ক্ষেত্রে ওরা সেখান থেকে রিভার্স করবে। সে যে দলই হোক, তাকে ভোট দিবে না। এটা হচ্ছে যে জেনজিদের একটা কমন বৈশিষ্ট্য, যে তাদেরকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না, যে তাদেরকে আঘাত করে তাদেরকে তাতানো যাবে না। এটা জেনজিদের একটা ভোট
ভোটের ক্ষেত্রে আমার মনে হয় যে এটা ইফেক্টিভ হবে। তবে জেনজিদের আরেকটা ভালো দিক আছে যে এখানে আপনি হাসিনা রেজিমে যেরকমভাবে 2014 সালে একটা ইলেকশন করছেন, 18 সালে ইলেকশন করছেন, 24 সালে আমিরামি ইলেকশন করছেন, এইবার যে নতুন ইলেকশন হওয়ার সম্ভাবনা আমাদের সামনে 12 তারিখে আছে, এইখানে যদি কোনো কালপ্রিট, কোনো গ্রুপ যারা এত রক্ত দেওয়ার পরে নতুন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকশন মেকানিজম এবং ভোট ওদের অধিকারকে নতুন করে হত্যা করতে চায়, সেই ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই সরকার কোনোভাবেই টিকবে না যদি কেউ ইলেকশন মেকানিজম করে ক্ষমতায় আসতে চায়। এর কারণ হচ্ছে জেনজি কখনোই নিজেকে ফুলিশ ভাবতে পছন্দ করে না। যদি তারা মনে করে যে আমার সাথে চিট করে ক্ষমতায় আসছে, তাহলে সে ওই সরকারকে ফালা দিবে, সে যেই হোক। তো এই ক্ষেত্রে আমাদের আগামী যে বাংলাদেশ, সেই ক্ষেত্রে জেনজিদের উপর আমরা ভরসা করতে পারি এই কারণে তারা যে কোনো অন্যায়কে, যে কোনো চাপায়া দেওয়া মতবাদকে তারা প্রতিহত করতে পারবে এবং তাদের নিজেদের দেশ, বিশেষত বাংলাদেশ পন্থা যে ধারাটা, এটাকে তারা ওন করবে এবং ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা আমি বিশ্বাস করি এই জেনজিদের কারণে সুরক্ষিত থাকবে এবং এর কারণে বাংলাদেশটা সামনের দিকে আগে যাবে। যে আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা আরও আলোচনা করব বিরতি থেকে ফিরে এসে। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। কথা বলছিলাম ভোটের মাঠে জেনজি প্রভাব নিয়ে আলোচনা করছিলাম। সাদিক আল রহমান, আপনার কাছে পূর্বে একটু যাই। সেটি হচ্ছে, আমরা তো আলোচনা করলাম জেনজিরা কেমন সরকার দেখতে চায় বা তারা কিভাবে ভূমিকা রাখতে চায়, কিন্তু জেনজিদের পর্যবেক্ষণে যদি এখনকার নির্বাচনের মাঠের কথা বলি, তাহলে সেটার মূল্যায়নটা কি? ধন্যবাদ। আমার জায়গা থেকে আমি একজন জেনজির পার্ট হিসাবে আমি মনে করি যে জেনজির একটা বিশাল অংশ যারা ট্র্যাডিশনাল যে পলিটিক্স এটাকে বর্জন করছে, তারা ওই পুরাতন ধারাটা দেখতে চাচ্ছে না। তারা নতুন কল্যাণমুখী রাজনীতি, মানুষের জন্য রাজনীতি এবং ঘৃণা এবং বিদ্বেষ মুক্ত রাজনীতি, যেরকম আমরা পুরনো সময় দেখছি যে রাজনৈতিক বিদ্বেষের কারণে পারস্পরিক একটা লোক বিয়েতে পর্যন্ত দাওয়াতে যেত না, একসাথে চা খাইতো না, কোথাও প্রোগ্রামেও বসতো না। তারা এইরকম কালচারগুলো দেখতে চায় না। তারা দেখতে চায় একটা সহমর্মিতা, সহ অবস্থানমূলক একটা রাজনীতি। তো আমার মনে হয় যে যারা এই দিক থেকে আগে আছে, জেনজিরা তাদেরকে বেশি সমর্থন করছে এবং যারা বেশি ডিভাইড অ্যান্ড রুল, অনেক বেশি বিভাজন করার চেষ্টা করছে, জেনজিরা তাদেরকে অপছন্দ করছে এবং যারা বিভাজনের রাজনীতি দিন থেকে দিন বেশি করতেছে, তারা আমার মনে হয় যে জনগণ বিশেষত জেনজির কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তো জেনজিরা যারা পর্যবেক্ষণ করছে, এরা আরও বেশি পর্যবেক্ষণ করছে যে আপনি তাকে কোনোভাবেই বোকা বানাচ্ছেন কিনা। যেরকম আপনি দুর্নীতি করতেছেন সরকারে একটা পদে গিয়ে, তার পরবর্তীতে আপনি সততার কথা বলতেছেন, এটা তার ভালোভাবে নিবে না। আপনি চাঁদাবাজি করতেছেন, তারপরে আপনি তার কাছে ভোটের জন্য যাচ্ছেন, আপনি জেনজিরা ভালোভাবে নিবে না। আপনি ধর্ম ব্যবসা করতেছেন, ধর্মের নামে ভোট চাচ্ছেন, জেনজি কিন্তু এগুলো কোনোভাবেই ভালোভাবে নিবে না। সো পলিটিক্যাল পার্টিগুলোকে কোনোভাবেই জেনজিকে বোকা ভাবে যাবে না এবং তাদের যে পালস, সেই পালস সততা, স্পষ্ট এবং ক্লিয়ার। আপনার রাজনৈতিক অবস্থানটা তার সামনে অবস্থান ক্লিয়ার করতে হবে, তাহলেই আমার মনে হয় যে সেই জেনজি যারা আছে এদেরকে পছন্দ করছে এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করছে তারা জেনজিদের কাছে আগে আছে, আর যারা এগুলো থেকে একটু কম করতে পারছে তারা জেনজির জনপ্রিয়তা তাদের কাছে পিছিয়ে আছে। সো আমি মনে করি যে জেনজির বর্তমান পয়েন্ট অফ ভিউ এরকম। জি অপসরা, আমরা সাধারণত জেনজিদের সম্পর্কে যেটি ভাবি, আমি তো আসলে আমি নিজেও জেনজির আগের জেনারেশন আর কি, অর্থাৎ যেটাকে আপনারা জেন মিলেনিয়াম বা কি কিছু একটা বলেন, আমি সেই জেনারেশনের। তো আমরা সাধারণত যেটা মনে করি যে জেনজিরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে পড়ে থাকে। সেই জায়গায় এসে যখন আমরা এই যে নির্বাচনের মাঠ, নির্বাচনের আচরণবিধি, নির্বাচনের আইন, সংবিধান, এগুলো নিয়ে তারা কতটুকু সচেতন? আমার মনে হয় যে আমি এর আগেই বললাম যে জেনজিরা কিন্তু প্রত্যেকটা নিয়ম কানুন, দেশে কি হচ্ছে এই সম্পর্কে এখন তারা প্রচণ্ডভাবে সচেতন এবং তারা যে এমন না যে তারা যে একটু অংশ জানছে আর বাকিটুকু না জেনে সেটা নিয়ে কথা বলছে। তারা কিন্তু আগাগোড়া পুরোটাকে জানতে চাচ্ছে এবং প্রবলেমটা তখনই হচ্ছে যদি আপনি তাকে আগাগোড়া পরিষ্কারভাবে জানাতে পারছেন না, তখনই কিন্তু জেনজিরা আপনাকে প্রশ্নবিদ্ধ করছে যে আসলে কি হচ্ছে সেটা নিয়ে জানতে চাচ্ছে। এবং যেটা বললেন নির্বাচনের আচরণবিধি, আমার মনে হয় যে নির্বাচনের আগে মানে আপনার যে কোনো রাজনৈতিক দলের প্রতি যে ভাবমূর্তি জেনজির গড়ে উঠবে, সেটা কিন্তু নির্বাচনের আগে যে আচরণবিধিগুলো মেনটেন করে চলা, সেটা আপনি ঠিক কতটুকু করছেন। এবং রাজনৈতিক বিদ্বেষমূলক কথাবার্তা, যে আপনি হুট করেই একটা আপনার মতভেদ হচ্ছে এ কারণে আপনি কিছু একটা বলে ফেললেন যেটা আসলে কাম্য নয়, এরকম কিছু করলে কিন্তু অবশ্যই আপনি জেনজির কাছে সেই গ্রহণযোগ্যতাটা পাবেন না। কারণ মতভেদ থাকবেই, কিন্তু সেটাকে সম্মান করেই আপনাকে ঠিক যেটা সেটার পথে এগিয়ে যেতে হবে। তো
জেনজিরা হয়তো এখন আমি যেটা বললাম যে প্রযুক্তিগতভাবে আপডেটেড, কিন্তু তারা কিন্তু আসলে এই দিকগুলোর প্রতি প্রচণ্ডভাবে সচেতন, যে তারা নিয়মকানুন যেমন নিজেরাও মানতে পছন্দ করে, তেমনই আপনি একটা দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে নিয়মকানুনগুলো মেনে চলবেন এবং মেনেই তাদের সামনে যে কোনো ব্যাপার উপস্থাপন করবেন, তারা কিন্তু সেটাকেই প্রেফার করবে। নির্বাচনের যে আচরণ বিধিতে সভা সমাবেশ এই বিষয়গুলো আছে, এগুলা নিয়ে কি তারা আসলে কতটুকু অবগত আসলে? এই যে আমাদের যেমন বলা হয়েছে যে নির্বাচনের আমরা আগে সব সময় দেখে এসেছি যে নির্বাচনের আগে একটা ব্যাপার হচ্ছে প্রচণ্ড আওয়াজ দিয়ে মাইকিং করা এবং গান বাজানো এবং রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করা। আপনি যদি এখন, সেটা অবশ্যই আমাদের জন্য ভোগান্তি। আমি আগেই বলেছি জেনজিরা যেই রাজনীতি বা যেই ধরনের সরকার চায়, তারা চায় যে জনগণের কল্যাণে যে সরকার কাজ করবে তাদের সেই সরকারটা। জি, আপনি যেটা বলছিলেন আমি বুঝতে পারছি, অর্থাৎ নির্বাচনের আচরণ বিধিতে কিন্তু স্পষ্ট করে বলা আছে কারো বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রতিহিংসামূলক বক্তব্য দেওয়া যাবে না। একই সঙ্গে সভা সমাবেশের কথা বলেছেন, এটিও নির্বাচন আচরণ বিধিতে আছে যে মানুষের যান চলাচলে বিঘ্ন ঘটায় সেই স্থানে সভা সমাবেশ করা যাবে না। সাউন্ডের বিষয়ে আপনি বলেছেন স্পষ্টভাবে নির্বাচন আচরণ বিধিতে বলা আছে ন্যূনতম শব্দের মান মাত্রা হবে 60 ডেসিবেল। আমরা আশা করব রাজনৈতিক দলগুলো যারা প্রার্থী হচ্ছেন সেগুলো অবশ্যই মেনে চলবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা জেনজিদেরকে নিয়ে তৃণমূলের আলোচনায় যুক্ত হব। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেনের এই পর্বে আমরা যুক্ত হব তৃণমূলে। আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হবেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা আজকের পর্বে আলোচনা করছিলাম ভোটের মাঠে জেন জি প্রভাব নিয়ে। আমার সঙ্গে একটু আগে জেন জি দুজন সদস্য ছিলেন, তারা নির্বাচনে জেন জি কীভাবে নির্বাচনের সমীকরণ উলটপালট করে দিতে পারে তারা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন। একই সঙ্গে তারা এটাও বলছিলেন যে জেন জিদের সঙ্গে প্রতারণা করে কেউ আসলে ক্ষমতায় আসতে পারবে না, এটি তারা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন। আপনার সঙ্গে আমি দেখছি যে জেনজির কয়েকজন সদস্য বসে আছেন এই জেনারেশনের, তাদের সঙ্গে একটু আলোচনা করবেন, তাদের ভাবনা সম্পর্কে আমরা একটু জানতে চাই। হারুন রশিদ। ধন্যবাদ বেলায়েত। 18-র কোঠা আন্দোলন, পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন এবং 24-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেখানে আমরা জেনজিদের ভূমিকা বা তাদের স্পষ্ট অবস্থান বা স্পষ্ট ভূমিকা আমরা দেখেছি। সেই তাদেরই কয়েকজন প্রতিনিধি আমাদের আজকে সঙ্গী হয়েছেন ভোটের ট্রেনে। আমরা তাদের সাথে জানবো যে আগামী নির্বাচনে ভোটের মাঠে তাদের কি প্রভাব থাকতে পারে এবং তাদের যে ভাবনা সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমেই আমার ডান পাশে একটু যেতে চাই যে জেনজিদের প্রভাব কিন্তু এই দেশের মানুষ দেখেছে। সামনেই জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটা থেকে আসলে কতটুকু প্রভাবকের ভূমিকা পালন করতে পারে জেনজিরা? জেনজির যে ইস্যুটা, এটা কিন্তু পুরো পৃথিবীতে অত্যন্ত প্রবল এবং বর্তমান সময়ে বাংলাদেশে এই সমসাময়িক সময়ে যে অভ্যুত্থানটি হয়েছে এখানে জেনজিদের অংশটা সবচেয়ে বেশি ছিল এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট দিবে তাদের একটি বড় অংশ কিন্তু জেনজি। এবং এই জেনজিরা যারা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিনিয়ত দেশের আনাচে কানাচে কোথায় কি হচ্ছে সব কিছু কিন্তু তারা জানতে পারছে। এতে করে তারা কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে যে কাকে ভোট দিলে আগামীতে দেশ পরিচালনায় কারা ভালো করতে পারে এবং কারা তুলনামূলক ভালো করবে না। এতে করে আমার মনে হয় এই যে একটা সিদ্ধান্ত, এটা জেনজিরা নিতে পারে এবং এইটার প্রভাব নির্বাচনে সবচেয়ে বেশি পড়বে। সে সাথে আরও একটি বিষয় যদি আমি যোগ করি, বিগত সময়গুলোতে বাংলাদেশে কিছু কিছু সময় এমন হয়েছে যে নির্বাচনকে বানচাল করা অথবা ভোট কেন্দ্র দখল করা, এই জাতীয় যে ইস্যুগুলো হয়েছে, এবার যদি এইটা করবার মতো কোনো পায়তারা, কোনো চেষ্টা কোনো রাজনৈতিক দল করবার চেষ্টা করে থাকে, আমার ধারণা যে জেনজি সেটি খুব সহজে হতে দেবে না এবং এইটার ব্যাপারে জেনজিদের যে একটা বড় প্রভাব, এটা নিঃসন্দেহে আমাদের এই জাতীয় ত্রয়োদশ নির্বাচনে অনেক বড় একটি ভূমিকা রাখবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি একটু ডান পাশে আর একটু যেতে চাই যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে জেনজিদের প্রত্যাশাটা কি? নির্বাচনটা কেমন হবে বা যে ভোট গ্রহণ হবে এই বিষয়ে কি প্রত্যাশা আপনাদের? জি, আমরা এই সামনে যে ত্রয়োদশ নির্বাচন আছে সেই নির্বাচনের যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা হবে সেটা খুব সুষ্ঠু এবং যাতে আমাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। যেমন আমরা বিগত নির্বাচনে দেখেছি, আমরা ভোটের মাঠে গেলাম, গিয়ে দেখলাম যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিতে পারি নাই। তাহলে এই নির্বাচনে যাতে এরকম প্রভাবটা না ঘটে, এই জন্য জেনজিরা ভূমিকা রাখতে পারে। তারা ভোট কেন্দ্রে আগে থেকে থাকতে পারে, থেকে যাতে একজনের ভোট আরেকজনের না দেয় সেটা তারা দেখতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশে যারা জেনজি আছে তারা সকলে মিলে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোর সাথে তারা
কথা বলতে পারে যে আপনারা যদি হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেন তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, যে কোনো দল থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে জেনজি যারা আছে তারা যদি হচ্ছে নির্বাচনে প্রভাবক হিসেবে কাজ করে তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে আশা করা যায়। এবং রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা থাকবে এটাই যে তারা যাতে হচ্ছে কোনোভাবেই এই নির্বাচনের কেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং হচ্ছে ভোট তারা যাতে হচ্ছে ইচ্ছা করে বা জোরপূর্বক যাতে হচ্ছে ভোট ছিনিয়ে না নেয়, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে ভোট কেন্দ্রে যেন কেউ অবৈধভাবে প্রভাব বিস্তার করতে না পারে, ভোট ছিনিয়ে নেওয়ার ঘটনা যেন ঘটাতে না পারে, সেই বিষয়ে একজন বলছিলেন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে জেনজিদের যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এটিকে বাদ দিয়ে বা এটিকে আড়ালে রেখে কি আসলে এই ভোটের মাঠে সফল হওয়া বা জয়লাভ করা সম্ভব কিনা, কি মনে করেন? না, ভোটের মাঠে জেনজিকে বাদ দিয়ে সফল হওয়া এটা সম্ভব হবে না, কারণ এটা এই দিক থেকে, কারণ হচ্ছে জেনজিদের প্রভাবটা হচ্ছে সবচেয়ে বেশি। ধরেন এখন প্রত্যেকটা যুবক বা প্রত্যেকটা জেনজি হচ্ছে একটা খুদে সাংবাদিক, তাদের কাছে মোবাইল ফোন থাকে। এখন ধরেন কোনো কেন্দ্রে যদি কোনো সমস্যা হয়, এটা ওই জেনজি যেহেতু ওই এলাকার, সে ওইটা খুব সহজেই নির্ধারণ করতে পারবে যে সমস্যাটা কে করতেছে বা কোন লোক অপরাধ করতে পারে। এটা কিন্তু দূর থেকে একজন সাংবাদিক গিয়ে তার পক্ষে ধরা সম্ভব হবে, বাট ওই জেনজি এটাকে কাজটাকে আরও সহজ করে দিবে। জেনজিরা তো ওইখানে থাকবেই মূলত সাংবাদিক, পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। সো সবাই যদি একসাথে কাজটা করে, যে সাংবাদিক আছে, পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে, এদের কাজটাকে আরও বেশি সহজ করে দেবে জেনজি, কারণ তারা ওইখানে পাহারাদারের মতো কাজ করবে, তারা সাংবাদিকের মতো কাজ করবে এবং তারা প্রশাসনিক ব্যবস্থাটাও দেখভাল করতে পারবে। যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তারা তাৎক্ষণিক ওই লোকটাকে ধরিয়ে দিতে পারবে এবং কেন্দ্রে কেন্দ্রে যে ভোটের যে লাইনটা ঠিকঠাক মতো সিরিয়াল হলো কিনা বা একজন ভোট দিয়ে গিয়ে সে আবার পুনরায় আসতেছে কিনা, এটা আমরা যত লোককে আমরা এঙ্গেজ করতে পারবো নির্বাচনটা তত বেশি সুষ্ঠু হবে। এই জন্য আমি মনে করি যে না, এই নির্বাচনে জেনজিদের প্রভাব থাকবে এবং তারা সহ বাকি সবাই মিলে যদি কাজ করে তাহলে নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর হবে। আমার ডান পাশে আরেকজন জেনজির প্রতিনিধি আছে। আমি একটু জানতে চাই যে যারা নতুন ভোটার এবার প্রথম ভোট দিবে, তাদের জন্য তো এই নির্বাচনটা বেশ একটা আগ্রহের জায়গা দখল করেছে। তো সেই ক্ষেত্রে নতুন ভোটার হিসাবে আপনাদের প্রত্যাশাটা কি? নতুন ভোটার হিসেবে আমার প্রথম যে চাওয়াটা সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। যখনই একটা সুষ্ঠু নির্বাচন হবে, আমরা আমাদের পছন্দের যে প্রতিনিধি তাকে হচ্ছে আমরা দেখতে পারবো। এখন নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে আমরা আমাদের সেই প্রতিনিধিকে পাবো না। আমাদের প্রত্যাশা, যে প্রতিনিধির কাছে যে আমাদের প্রত্যাশা, সেইটা আমরা পাবো না। আমরা যদি বিগত যে শাসনগুলো, নির্বাচন ব্যবস্থাগুলো সেই দিকে খেয়াল করি, আমরা দেখতে পারবো সেখানে রাতের আধারে ব্যালট পেপারে সিল দিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এইবারও যদি সেই রকম কোনো ঘটনা ঘটে, আসলে আমাদের যে জেনজি সেই তাদের প্রত্যাশাটা তারা পূরণ করতে পারবে না। এছাড়াও আমরা কি করব, যে জেনজিরা এই যে আমরা নির্বাচনে প্রতিনিধিদের দেখে ভোট দিব। এই যে মার্কাটা, গত যে নির্বাচনগুলো ছিল সেখানে ভোটাররা ভোট দিত সেই মার্কাকে। আমরা জেনজি হিসেবে চাচ্ছি এবার কোনো মার্কা নয়, একজন যোগ্য প্রতিনিধিকে ভোটটা দিতে। যখন একটা দেশে যোগ্য প্রতিনিধি আসবে, সে দুর্নীতি রোধে কাজ করবে। আমাদের বাংলাদেশের যে ব্যবস্থা, সেইখানে যদি দুর্নীতিটা কমে যায়, আমি মনে করি প্রত্যেকটা সেক্টরে 50 থেকে 75% মতো সকল অপরাধ কমে যাবে। এছাড়া আমাদের এই যে সুষ্ঠু নির্বাচন, এটার মাধ্যমে আমরা যদি হচ্ছে যোগ্য প্রতিনিধি পাই, তাহলে আমাদের যে জেনজির যে মনের চাওয়া সেটা হচ্ছে তারা বুঝতে পারবে। তো আমি চাচ্ছি যে আমাদের এই যে নির্বাচনটা, যেখানে হচ্ছে আমরা জেনজিরা, মনে হয় না এই যে ত্রয়োদশ নির্বাচনের আগে কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। যদি হচ্ছে এই ত্রয়োদশ নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, জুলাই আন্দোলনের পর যে আমাদের প্রত্যাশাটা, সেইটার অনেকাংশে পূরণ হবে বলে আমি মনে করি। আমরা চাচ্ছি নির্বাচন সুষ্ঠু হোক, জনগণ নিজেদের যোগ্য প্রতিনিধিকে তাদের আসনে বসায়, এটাই হচ্ছে আমার চাওয়া। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন বলছিলেন যে সুষ্ঠু নির্বাচন এবং যাদের যে মনের আকাঙ্ক্ষা সেটি পূরণ করা। আমি আরেকটু জানতে চাই যে আসলে জেনজিদের যে প্রত্যাশা, এখন পর্যন্ত নির্বাচনের আগ পর্যন্ত 5 আগস্টের পর থেকে ছাত্র জনতার যে আন্দোলন, তারপর থেকে আসলে কতটুকু পূরণ হয়েছে মনে হয়? জেনজিরা যে প্রত্যাশা নিয়ে অভ্যুত্থান সফল করেছিল তার অনেকখানি কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। এটা নানান কারণে হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব পালন করছে তাদের ব্যর্থতা এখানে রয়েছে।
অনেক ধন্যবাদ হারুনুর রশিদ, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে, জানাচ্ছিলেন সেখানকার কয়েকজন জেনজির ভাবনা। আমরা শুনছিলাম তাদের পর্যবেক্ষণ, নির্বাচন নিয়ে তাদের যেই প্রত্যাশার কথা সেটি শুনছিলাম। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।